দর্শক, গতকালকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, আমরা দেখেছি। সেটা নিয়ে নানা আলোচনাও হয়েছে। জুলাই যোদ্ধাদের সেখানে অংশগ্রহণ না করা ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। এনসিপি এই আয়োজনকে, রাজনৈতিক দলগুলোকে, সরকারকে গাদ্দার হিসেবে উপাধি দিয়েছে। এটা জাতির সঙ্গে গাদ্দারি করা হয়েছে এমনটা বলেছে। আবার অনেকে মানে এক বছরের মাথায় জুলাই যোদ্ধাদের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা যে শেষ হয়ে গেছে সেটা নিয়েও আলোচনা করেছেন। এরই মাঝে আমরা দেখেছি এই আয়োজনে এই আয়োজনের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠার কথা ছিল, যার সেনাবাহিনী প্রধান। তিনি দর্শক গ্যালারিতে খুবই বিমর্ষ অবস্থায় বসেছিলেন এবং আয়োজনের পুরো সময়টা জুড়ে তিনি দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন। এই আয়োজনে তিনি মঞ্চে ছিলেন না। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে প্রজাতন্ত্রের কর্মচারী কেন মঞ্চে থাকবে। এখন প্রজাতন্ত্রের কর্মচারী মঞ্চে থাকবে কেন, এই প্রশ্ন যদি আসে, তাহলে জুলাই যে ঐক্যমত্য কমিশনে যারা কাজ করছেন তারাও তো প্রজাতন্ত্রের কর্মচারী, তারাও তো বেতনভুক্ত কর্মচারী প্রজাতন্ত্রের। তারা কেন মঞ্চে থাকবে, সেই প্রশ্নও অনেকে উত্থাপন করতে পারে। সেনাবাহিনী প্রধানের 3টি ছবি এবং একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই 3টি ছবি এবং ভিডিও নিয়ে কিছু কথা, কিছু আলোচনা করার চেষ্টা করব, বাস্তবতা অনুধাবন করার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে জুলাই সনদ স্বাক্ষর হলো। সেই স্বাক্ষর অনুষ্ঠানে দর্শক গ্যালারিতে একটি গুরুত্বহীন জায়গায় বসে থাকতে দেখা গেল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে। সেই বসে থাকতে দেখা যাওয়া, সেটা কেমন বার্তা দিল, কি বার্তা দিল, সেটা আলোচনা হতেই পারে। প্রথমে আপনাদেরকে 3টি ছবি দেখায়। এই 3টি ছবি দেখুন। প্রথম ছবিতে তিনি মঞ্চের দিকে তাকিয়ে আছেন। দ্বিতীয় ছবিতে তিনি তার ডান পাশে কিছু একটা দেখছেন, সম্ভবত মনিটরে কিছু একটা দেখছেন। তৃতীয় ছবিতে অনেকটা বিমর্ষ হয়ে চোখ বন্ধ করে রয়েছেন এবং 3টি ছবিতেই তার চেহারায় কোনো উৎফুল্ল ভাব নেই, কোনো হাস্যোজ্জ্বল ব্যাপার নেই। তার চেহারা বিমর্ষ চেহারা এবং তিনি যে যথেষ্ট ক্লান্তি নিয়ে সেখানে বসে আছেন, যথেষ্ট বিমর্ষ অবস্থায় বসে আছেন। তার মনে কোনো ধরনের যে কোনো কি বলবো যে আমেজ কিংবা ফুর্তি কাজ করছে না। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে জুলাই সনদ, এটাকে যে একটা বড় অর্জন হিসেবে ঘোষণা করছে সরকার, সেটাও তার মধ্যে দেখা যাচ্ছে না। কেন? এই যে স্টিল ছবি আপনাদের দেখালাম, এবার একটা ভিডিও চিত্র দেখুন। স্টিল ছবিকে তো অনেকেই ভাবতে পারেন যে এটা বিশেষভাবে এআই দিয়ে তৈরি করা। ভিডিও ইদানিং এআই দিয়ে তৈরি করা যায়, কিন্তু আমার মনে হয় যে স্টিল এবং এআইকে, ভিডিওকে পাশাপাশি যদি আপনি রাখেন, তাহলে আপনার মনে হবে না যে এটা এআই দিয়ে তৈরি করা। ভিডিওটা দেখে নিন। ভিডিওতেও একই রকম অবস্থা দেখছি, তার বিমর্ষ চেহারা। এই যে বিমর্ষ চেহারা আমরা দেখলাম, সেনাপ্রধান উপস্থিত আছেন। এখন ব্যাপার হচ্ছে যে কথা শুরুতে বলছিলাম, যে তিনি মঞ্চে নেই, তিনি দর্শক সারিতে। এখন প্রশ্ন উঠতেই পারে যে প্রজাতন্ত্রের কর্মচারী, তাকে মঞ্চে ডাকার কোনো কারণ নেই, যেখানে সরকার মঞ্চে আছে এবং সরকারের অনেক উপদেষ্টাও দর্শক সারিতে আছেন। সেখানে সেনাপ্রধান দর্শক সারিতে থাকলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ প্রশ্ন তোলে যে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তিনি মঞ্চে থাকবেন কেন, তাহলে খুব সুন্দর উত্তর, যেটা প্রথমে বলেছিলাম, যে ঐক্যমত্য কমিশনের যারা কাজ করছেন, আলী রিয়াজ সহ যারা কাজ করছেন, তারাও তো প্রজাতন্ত্রের কর্মচারী। অস্থায়ী হলেও তারা কর্মচারী, প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মচারী। তারা বেতন নিচ্ছেন, গাড়ির সুবিধা পাচ্ছেন, তেলের সুবিধা পাচ্ছেন, গাড়ির বিভিন্ন সুবিধা পাচ্ছেন। সরকারি বিভিন্ন গ্রেডের কর্মকর্তা হিসেবে যে সুবিধা পাওয়ার কথা, সেই সুবিধা পাচ্ছেন। তো সেই সুবিধা যখন পাচ্ছেন, তখন সেনাপ্রধান থাকলে সমস্যা কে? এটা একটা যেমন প্রশ্ন, তেমনি এটাকেও সাধারণভাবে পাশ কাটিয়ে দেয়া যায়। কিন্তু যে ব্যাপারটা পাশ কাটিয়ে দেয়া যায় না, সেটা হচ্ছে 5 আগস্ট গত বছর শেখ হাসিনা সরকার পতনের পরে
এই এই যে সরকারবিহীন অবস্থায় রাজনৈতিক দলগুলোকে ডাকা, তাদের সঙ্গে মিটিং করা, জাতিকে একটা আশ্বস্ত করা, সরকার গঠন প্রক্রিয়ায় লিড দেয়া, মানে ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন থেকে এখানে ওখানে মিটিং করে শেষ পর্যন্ত প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হবেন সেটা নির্ধারণ করা, উপদেষ্টা কারা হবেন সেটা নির্ধারণ করা, এই পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন কে? এই পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব নিশ্চয়ই প্রফেসর ইউনূস দেননি। এই পুরো প্রক্রিয়ায় জাতির যখন সংকটকাল, জাতির যখন একেবারে চরম ক্রাইসিসের সময়, তখন নেতৃত্ব দিয়েছেন সেনাপ্রধান। তো জুলাই আন্দোলনের যে ফসল আমরা ঘরে আনার চেষ্টা করছি এখন, সেই আন্দোলনের ট্রানজিশন যে পিরিয়ড, সেই পিরিয়ডে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ব্যক্তি হিসেবে তিনি কি দাবি করতে পারেন না যে তিনি অন্তত মঞ্চে না উঠলেও মঞ্চ থেকে প্রধান উপদেষ্টার ভাষণে কিংবা উপস্থাপক যখন উপস্থাপন করছেন তখন অন্তত একটা সম্বোধন করা যে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সেনাপ্রধান, যিনি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এই 2-3টা বাক্য দিয়েও তো তাকে মানে সম্বোধন করা যেত, সেটাও হয়নি। অর্থাৎ তিনি এক ধরনের অবহেলার মধ্যে রয়েছেন। অবহেলার মধ্যে থাকার কারণও আমরা জানি যে সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের অবনতি ঘটেছে, এবং সেই অবনতিটা ঘটানো হয়েছে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে, যেটা অনেকে বলার চেষ্টা করছেন, মানে সমালোচনা করার চেষ্টা করছেন। অনেকে বলছেন যে সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করানো, কোনো ধরনের আলোচনার মাধ্যমে সেটা সেনাবাহিনীর অভ্যন্তরে বিচারের ব্যবস্থা না করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটাকে নিয়ে আসা এবং এটাকে একটা বীরত্বপূর্ণ ঘটনা হিসেবে প্রমাণ করা, এটা করতে গিয়ে চিফ প্রসিকিউটর যেটা করেছেন সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের একটা দ্বান্দ্বিক অবস্থা প্রকাশ্যে নিয়ে এসেছেন, যেটা অনেকে বলছেন যে এই পরিস্থিতি তৈরি না করলেও পারতেন তিনি কিংবা প্রসিকিউশন টিম। যেটা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ 15 তারিখে প্রফেসর ইউনূসের সঙ্গে মিটিংয়ে বলেছেন যে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আপনার সম্পর্ক এবং সরকারের সম্পর্ক আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখতে চাই, স্পষ্ট করে তিনি বলেছিলেন। তার মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তিনি দেখতে পাচ্ছেন না বলেই তিনি দেখতে চেয়েছিলেন। এই কারণেই তিনি এরকম অবস্থায় থাকতে পারেন। কিন্তু তাকে যদি এভাবে অবহেলার চোখেই দেখা হবে, তাকে যদি জুলাই আন্দোলনের এখন আবার ওই আলোচনা আসে যে 3 তারিখে যখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিল যে ছাত্র জনতার উপরে তারা চড়াও হবে না, গুলি করবে না, সরকারের আদেশ মানবে না, যদি 5 তারিখে সরকার পতন না হতো, যদি শেখ হাসিনা সরকার টিকে যেত, যদি এই আন্দোলন ব্যর্থ হতো, তাহলে প্রথম অপরাধী হিসেবে কাকে ফায়ার করা হতো? নিশ্চয়ই সেনাপ্রধানকে, অন্য কাউকে না। তো এত বড় রিস্ক যিনি নিলেন এবং তার গোটা বাহিনীকে নিয়ে এত বড় রিস্ক নিলেন, তাকে আপনি জুলাই আন্দোলনের ক্রেডিট থেকে একেবারে বাদ দিয়ে দিলেন, তাকে গণশত্রু বানিয়ে দিলেন। পুরো বাহিনীকে নানাভাবে গত 14 মাস ধরে যেভাবে আক্রমণ করা হয়েছে, পুরো বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করলেন। যে বাহিনী মানে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে রয়েছে, সেই বাহিনীকে বিতর্কিত করে কি বার্তা দিতে চাওয়া হলো জাতির কাছে, সেটাও একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে আমার মনে হয় যে এই পরিবেশটা খুব একটা সুখকর নয়। কারণ যদি আপনি যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু না দেন, তাহলে ভবিষ্যৎ সময় এক সময় আপনাকেও আপনার প্রাপ্য যথাযথভাবে দেবে না, আপনিও আপনার প্রাপ্য যথাযথভাবে পাবেন না। এটাই বাস্তবতা। আর এটা যদি বাস্তবতা হয়, তাহলে এই ঘটনাগুলো মানে বিভিন্ন পক্ষকে আলাদা করে দেওয়া, এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন, এই ঘটনাগুলোর নেপথ্যে যারা আছেন, তারা নিজের অজান্তেই পুরো সরকার কাঠামোকে এবং এই সরকারের সঙ্গে জড়িত যারা যারা আছেন সবাইকে বিতর্কিত করে ফেলছেন এবং ভবিষ্যৎ সময়ের কাছে তারা যেন দায়বদ্ধ হতে পারেন, তাদেরকে যেন জবাবদিহি করতে হয়, সেরকম ব্যবস্থা বোধহয় করে দিচ্ছেন।
দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে? অবশ্য যারা আওয়ামী লীগের সমর্থক তারা ভাবনাটা এভাবেও ভাবতে পারেন যে তুমি শেখ হাসিনার সঙ্গে বেইমানি করে তুমি কি পুরস্কারটা পেলে? জুলাই যোদ্ধারা তোমাকে তো সম্মানই করে না, তোমাকে তোমার প্রাপ্য দেয় না। এই ধরনের বক্তব্যও কিন্তু নানাভাবে বিল্ড আপ হতে দেখছি এবং গত কয়েক মাসে মূলত গোপালগঞ্জের ঘটনার পর থেকে এই সেনাপ্রধানের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনের সমালোচনা অনেক বেড়েছে, সেটা আমরা দেখেছি। যেটা গোপালগঞ্জের ঘটনার আগে পর্যন্ত আওয়ামী লীগের লোকজন সেনাপ্রধানের উপরে এক ধরনের আস্থা রেখে ভবিষ্যৎ খোঁজার চেষ্টা করছিলেন। অর্থাৎ এখন সেনাপ্রধান যেটা হয়েছে সেটা হচ্ছে দুই পক্ষেরই রোষানলে পড়েছেন, তার পথটা বোধহয় অনেক বেশি কঠিন হয়ে গেছে। এই জন্যই আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।